স্যার অ্যালেক্স ফার্গুসন একবার বলেছিলেন, অ্যাটাক উইন্স ইউ গেমস বাট ডিফেন্স উইন্স ইউ টাইটেলস। এবং ফুটবলের থেকে সঠিক উক্তি আর কিছুই হতে পারে না। আমরা ম্যাজিক দেখতে পছন্দ করি, এমবাপ্পের গতি, ভিনিসিয়াসের ড্রিবলিং, বেলিংহামের ক্ষুদা অথবা রদ্রিগো সুন্দর সুন্দর টাস। এরা আমাদের স্বপ্নদ্রষ্টা, এর আধুনিক ফুটবলের ম্যাজিশিয়ান, আধুনিক ফুটবলের পোস্টার বয়। কিন্তু ফুটবল সবসময় স্বপ্নের খেলা নয়, ফুটবল সবসময় ম্যাজিকের খেলা নয়। ফুটবল একটি ভারসাম্যের খেলা, আর ফুটবলের ভারসাম্য শেষ পর্যন্ত বজায় রাখে ডিফেন্ডাররা। সিজনের শুরুতে আমরা যখন মিলিতে এবং আলাভাকে হারালাম পুরো সিজনের জন্য এসিএল ইনজুরির জন্য, তখন আমাদের বোর্ড কি প্রতিক্রিয়া দেখিয়েছে? কোনো প্রতিক্রিয়া দেখায়নি, কোনো ব্যাকআপ নেই। আমরা মিডফিল্ড থেকে সোয়ামিনিকে ধরে নিয়ে সেন্ট্রাল ব্যাক হিসাবে খেলিয়েছি। ইভেন তখন রাউল এসেন্সিও ছিল না, রাউল এসেন্সিওকে কেউ চিনতই না। শুধুমাত্র একজন সেন্টার ব্যাক ছিল আমাদের টিমে, সেটা হচ্ছে অ্যান্থনিও রুডিগার। আর কোনো ব্যাকআপ নেই। যখন কারবাহাল এসিএল ইনজুরিতে সিজনের জন্য ছিটকে যায়, তখন বোর্ড কি প্রতিক্রিয়া দেখিয়েছে? কোনো প্রতিক্রিয়া দেখায়নি। কাইলে ওয়ালকার তখন ফ্রি এজেন্ট হিসাবে ফ্রি ছিল, আমরা তাকে লোনে নিতে পারতাম। লোনে নিলে হয়তো বা কারবাহালের অভাবটা পূরণ হতো না, কিন্তু কিছুটা হলেও লুকাস বাস্কাসের থেকে ভালো ডিফেন্সিভ কোয়ালিটি কাইলে ওয়ালকারের ছিল, অনেক ভালো পারফরমেন্স করতে পারতো। লুকাস বাস্কাসের দোষ দিয়ে কোনো লাভ নেই, সে একজন উইঙ্গার থেকে তাকে জোর করে বানানো হয়েছে ডিফেন্ডার। জরুরি অবস্থায় কোনো ইমার্জেন্সি লোন প্লেয়ার নেই টিমে, কোনো ব্যাকআপ নেই কোনো পজিশনে। গতকালকের ম্যাচটা দেখেন, 6-6টি মিডফিল্ডার নিয়ে মাঠে নেমেছে মাদ্রিদ। লেফট ব্যাক, দুইটা ফুল ব্যাক, দুইটাই মিডফিল্ডার কিন্তু খেলছে কালকে ফুল ব্যাক। ইভেন বেলিংহামকে নাম্বার 10 রোলে দেওয়া হলেও ম্যাচ শুরুর পরে দেখা গেছে বেলিংহাম নাম্বার 9-এর রোলটা প্লে করতেছে মাঠে। এভাবে একটা টিম চলতে পারে না। আমরা অ্যান্থনিও রুডিগারকে দেখেছি চ্যাম্পিয়ন্স লিগে, একদম অচেনা একজন অ্যান্থনিও রুডিগার, যেন তারা জোর করে মাঠে নামায় দেওয়া হয়েছে, একজন আহত সৈনিক। আমরা এর আগে দেখেছি অ্যান্থনিও রুডিগার রিয়াল মাদ্রিদের জন্য রক্ত দিতে প্রস্তুত থাকে, রিয়াল মাদ্রিদের জন্য ঘাম জড়ায়। কিন্তু এবার তাকে একদম অচেনা লেগেছে, যেন তারে একা যুদ্ধে পাঠানো হয়েছে, একটা টিম করে যুদ্ধে পাঠানো হয় নাই। একদম অচেনা একজন রুডিগারকে আমরা দেখেছি, তাকে আমরা খাদে ফেলে দিছি রুডিগারকে। এখানে রুডিগারের কোনো দোষ নেই, সে ইঞ্জুরি নিয়ে খেলেছে আসলে। লুকাস বাস্কেস একজন উইঙ্গার, তাকে আমরা জোর করে বানিয়েছি রাইট ফুল ব্যাক, তার আর সব দোষ তার কাছে চাপিয়ে দেওয়া হচ্ছে। কোনো ব্যাকআপ আছে টিমে? দুইটা ফুল ব্যাক যদি খেলতে হয় মিডফিল্ড, তাহলে আমার মিডফিল্ড স্ট্যান্ড কোথায় যায়? মিডফিল্ডের ব্যাকআপ কোথায় যায়? আমরা ফেডরিকো বালভার্দে মিডফিল্ডে খেললে মিডফিল্ডের জন্য কতটা ভালো সেটা আমরা জানি, কিন্তু ফেডরিকো বালভার্দেকে যে কোনো বিগ ম্যাচে খেলানো হয় রাইট ব্যাক। আর রাইট ব্যাক যদি আমাদের টিমে থাকতো, তাহলে বালভার্দে মিডফিল্ডের রোলটা প্লে করতে পারতো। লেফট ব্যাকও সেম। গত সিজনে কামাবিঙ্গাকে লেফট ব্যাকে খেলিয়ে সোয়ামিনিকে সেন্টার ব্যাক খেলিয়ে আমরা চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা জিতেছি। সেটা একমাত্র কার্লো অ্যানচেলত্তির ক্রেডিট। এইসব পজিশনে গত সিজনে আমাদের কোনো ব্যাকআপ ছিল না, ইভেন আমাদের কোনো নাম্বার 9 ছিল না। বেনজেমা চলে যাওয়ার পরে আমাদের একটা নাম্বার 9 সাইন করানো উচিত ছিল, কিন্তু আমাদের কোনো নাম্বার 9 ছিল না। তারপরেও অ্যানচেলত্তি এই টিমটাকে টেনে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছে এবং লা লিগা জিতিয়েছে, কিন্তু আমরা তার এই দুর্দান্ত এই জয়গুলা ভুলে গেছি। আমরা এখন সব দায় তার উপর চাপাচ্ছি, কিন্তু আমাদের বোর্ড কি করেছে? আমাদের বোর্ডের প্রতিক্রিয়া কি? আপনি ইন্টার মিলান এবং আর্সেনালের দিকে তাকান, এই সিজনে ইউরোপের সব থেকে ভালো ডিফেন্সিভ দুইটা টিম। তাদের অ্যাটাকের দিকে তাকান, বুকায়ো সাকা এক সিজনে লম্বা একটা সময় ইঞ্জুরিতে ছিল। মার্টিনেল্লি ধারাবাহিক না, তাদের কোনো নাম্বার 9 নেই। নাম্বার 9 ছাড়া তারা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে চলে আসছে। কি জন্য? তাদের ডিফেন্সিভ সলিডিটির জন্য। ইন্টার মিলানও সেম। ইন্টার মিলান একমাত্র লাউতারো মার্টিনেজের কথা আপনি বলতে পারেন, কিন্তু তাদের আর কোনো অ্যাটাকার দেখান আপনি, একটা অ্যাটাকিং ট্রাইও অথবা অ্যাটাকিং একটা সাইড, ভালো একটা স্ট্রং সাইড আপনি দেখান নাই। তারা শুধু ডিফেন্স ভালো, এই জন্য এই পজিশনে আসছে, কিন্তু আমাদের কোনো ব্যাকআপ নেই। রিয়াল মাদ্রিদের ফুটবল খেলার ভারসাম্য রক্ষা করা আসলে ডিফেন্ডাররা। আপনি গোল করে ম্যাচ জিতে দিতে পারবেন, কিছু কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দিয়ে আপনার অ্যাটাকাররা ম্যাচ বের করতে পারবে, কিন্তু ট্রফি জিতানো কোনোভাবে পসিবল না শুধুমাত্র অ্যাটাকার দিয়ে। আপনি দেখেন আর্জেন্টিনাকে, দেখেন এবার ওয়ার্ল্ড কাপ দিচ্ছে, মুখ্য ভূমিকা কে পালন করছে? ইমিলিয়ানো মার্টিনেজ। গোলকিপার কিন্তু একজন ডিফেন্ডারের তালিকায় পড়ে। ওই সমস্ত সেভ না করলে আসলে ম্যাচ জেতা পসিবল না, ট্রফি জেতা পসিবল না। ডিফেন্ডারতে পারফরমেন্স দেখেন। ইভেন আগের সিজনে আপনি রুডিগারের অতিমানবীয় পারফরমেন্স অথবা কারবাহালের পারফরমেন্স দেখেন, এগুলো ছাড়া আসলে পসিবল না। আমরা এর আগেও এই ভুল করেছি গ্যালাক্টিকো যুগে, শুধু সব অ্যাটাকার নিয়ে এসে টিমে জায়গা করে দিয়েছি, ডিফেন্সে কোনো ভারসাম্য নেই। তার ফল আমরা হাতে হাতে পেয়েছি। মেকেলেলাকে বিক্রি করে আমরা শুধু অ্যাটাকার এনেছি, তার জন্য আমরা কোনো ট্রফি জিততে পারিনি গ্যালাক্টিকো যুগে। আমি ভেবেছিলাম ফ্লোরেন্তিনো পেরেস সেই ভুল থেকে শিক্ষা নিয়েছে, কিন্তু আমার মনে হয় না সে ভুল থেকে শিক্ষা নিয়েছে। আপনি ম্যাচ হারতে পারেন, ম্যাচ হারলে কোনো সমস্যা নেই, আপনার প্রতি বছর যে ম্যাচে জিতবেন না, কিন্তু হারের একটা ধরন আছে। এইভাবে ম্যাচ হারা রিয়াল মাদ্রিদকে মানায় না। এটা ডি স্টেফানোর ক্লাব, এটা রামোসের ক্লাব, এটা ক্রিস্টিয়ানোর ক্লাব। পরাজয়ের গ্লানি বহন করা রিয়াল মাদ্রিদকে মানায় না। এখানে আমি কার্লো অ্যানচেলত্তি অথবা টিমের প্লেয়ারদের আমি কোনো দোষ খুঁজে পাই না।
একটা সীমাবদ্ধতার ভিতরে রেখে দেওয়া হয় একজন কোচকে। কেন? একটা কোচ যা চায় তাকে কেন দেওয়া হয় না? টনি ক্রুজ যখন সিজনের শুরুতে অবসরে চলে গেছে, কার্লো আনচেলত্তি বোর্ডকে জানিয়েছে আমার একটা ম্যাচ কন্ট্রোলার দরকার, একজন মিডফিল্ড দরকার, তাকে সাইন করাতে দেওয়া হয়নি। কামাবিঙ্গা, সোয়ামিনির পরে আমরা কাকে সাইন করিয়েছি? বেলিংহামের পরে 2 সিজনে কোনো প্লেয়ার সাইন করায়নি, টাকা দিয়ে অর্থ খরচ করে। এমবাপ্পে ফ্রি, রুডিগার ফ্রি, ম্যাক্সিমাম প্লেয়ার আমরা ফ্রি এনেছি, আলাবা ফ্রি। আবার ফ্রি প্লেয়ার এসে আমাদের 2টা করে চ্যাম্পিয়ন্স লিগ উইন করাই দিয়েছে। আমাদের 1 বিলিয়ন রিলিজ ক্রস, লালিগার শর্ত থাকার পর 1 বিলিয়ন খরচ করতে পারবো, তারপর আমরা টাকা খরচ করি না। একটা লিমিটেশনের ভিতরে রেখে দিই কোচকে। ডিফেন্সের প্রতি কোনো মনোযোগ নাই। ইভেন সাচ্চি, ইতালিয়ান এক্স কোচ এবং ফ্লোরেন্তিনো পেরেজের সাবেক উপদেষ্টা, সে বলছে যে ফ্লোরেন্তিনো পেরেজ অসাধারণ প্রেসিডেন্ট, কিন্তু তিনি শুধু অ্যাটাকারদের প্রতি মনোযোগ দেন, ডিফেন্সের প্রতি মনোযোগ দেন না। আমি এক রামোসকে সাইন করানোর জন্য 3 মাস শুধু তাকে কনভিন্স করতে সময় লাগছে যে রামোসকে কিনেন। তাহলে চিন্তা করেন কি একটা অবস্থা। আর একটা টিমের ভারসাম্য রক্ষা করে ডিফেন্স। আমরা অতীতে সাফল্য পেয়েছি, তার জন্য এগুলো কখনো সামনে আসেনি, শিরোনাম হয়নি, কিন্তু এগুলোই হলো একটা টিমের মূল শক্তি, মূল স্থাপনা। শোনা যাচ্ছে কার্লো চলে যাবে, এসেন্সি আসবে। এসেন্সি আসলে তাকে যদি আমরা সেই লিমিটেশনের ভিতরে রাখি, আমার মনে হয় আমরা আবার স্বপ্ন ভেঙে যেতে দেখব। আমার মনে হয় না আমরা সফলতা খুব সহজে খুঁজে পাবো। এসেন্সিওকে আসতে দিন, এসেন্সিওকে একটা টিম গড়ে তুলতে দিন। এসেন্সিও যা চায় তাকে তা দেওয়া উচিত। ছোট ছোট ক্লবের কথা বলেন, ক্লব যদি আসতো রিয়াল মাদ্রিদে, ক্লবের চাহিদা অনেক বেশি। আপনি লিভারপুলকে দেন, লিভারপুলে সে ক্লব 70 মিলিয়ন দিয়ে গোলকিপার কিনেছে, যা একদম ফিলোসফির বাইরে লিভারপুলের। তার চাহিদা ছিল, চাহিদা পূরণ করছে ক্লব, সেটা পূরণ করে দিয়ে গেছে, ক্লাবের চাহিদা পূরণ করে দিয়ে গেছে। একজন কোচের চাহিদা পূরণ করা উচিত বোর্ডের, তাহলে ক্লাবের চাহিদা পূরণ হবে। আপনি বিগত বছরগুলোতে অনেক কিছু জিতছেন, তার জন্য আপনার এসব গায়ে লাগে না, আপনি শুধু ট্রফি দেখিয়ে পার পেয়ে যান, কিন্তু না, এইভাবে চলতে পারে না। টিমে ব্যাকআপ প্রয়োজন। ডিফেন্ডার নেই, মিডফিল্ডে কোনো প্লে মেকার নেই। যাও আপনার মিডফিল্ডে প্লে মেকার আছে, আপনার 2 ফুল ব্যাক খেলাইতে হইতেছে 2 ডিফেন্ডারকে, আবার এক মিডফিল্ডারকে খেলাইতে হইতেছে। এটাকে নাম্বার 10 অথবা নাম্বার 9 পজিশনে, আরেক 2 মিডফিল্ডারকে খেলাইতে হইতেছে ফুল ব্যাক পজিশনে। তাহলে আপনার মিডফিল্ডের স্ট্রেংথটা কই যায়? আমরা ফেডরিকো ভালভার্দেরে দেখছি জিদানের অধীনে যখন রাইট উইংয়ে খেলতো সাবস্টিটিউশন হিসাবে, তখন নেমে খেলার মুডটাকে চেঞ্জ করে দিতে পারতো। লুকাস বাস্কেসরে দেখছি আমরা যখন রাইট উইংয়ে খেলতো, নেমে ভালো ইম্প্যাক্ট রাখতো ম্যাচে। এখন তারা তাদের নিজের পজিশনে খেলতে পারে না, তাদের পজিশন হারিয়ে তারা এখন খেলা এলোমেলো অবস্থা। এইভাবে চলতে পারে না। যদি টিমের সুদিন যদি ফিরাতে চায়, এই সিজন তো চলেই গেছে, গতকালকে যে হয়তো একটা ভালো ম্যাচ খেলছে রিয়াল মাদ্রিদ, কিন্তু তারপরে ওটা যথেষ্ট না। আসলে রিয়াল মাদ্রিদ সলুক না, যথেষ্ট না। তাহলে আসলে এই লিমিটেশনের ভিতর থেকে বেরোয় আসতে হবে, প্লেয়ার সাইন করাইতে হবে, তা না হলে কোনোভাবে সম্ভব না। আপনারা রিয়াল মাদ্রিদ টিমের কোথায় কোথায় লেকিংস আছে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।